সুধী দর্শকবৃন্দ, আমার আজকের ভিডিওতে আমি বিশিষ্ট ভারতীয় অর্থনীতিবিদ কাওয়ালজিৎ সিং তার বিশ্বায়ন কিছু অমীমাংসিত প্রশ্ন বইয়ে লেখক গণতন্ত্র আমেরিকান স্টাইল এই শীর্ষক যে লেখাটি লিখেছেন সেটি আমি আজকের ভিডিওতে বলবো। বিশ্বব্যাপী গণতন্ত্র প্রতিষ্ঠার আয়োজন ও উদ্যোগের বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতিতে বেশ স্পষ্টভাবে ফুটে উঠেছে। এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় যে আকস্মিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্রের উপকারিতা উপলব্ধি করতে পেরেছে বলে বিশ্বব্যাপী গণতন্ত্র প্রসারের আয়োজনে নেমে পড়েছে। 1945 সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বহু দেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ও জনগণের আন্দোলনের উপর অযাচিত হস্তক্ষেপ করে এসেছে। ইরান 1953, গুয়েতমালা 1954, কঙ্গো 1960, গ্রিস 1967, চিলি 1973, ফিজি 1987। নির্বাচিত সরকার উৎখাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার কথা সকলেরই জানা। উইলিয়াম ব্লাম এর মতে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের 40টিরও বেশি দেশের সরকার উৎখাতের সাথে জড়িত। স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে পরিচালিত 30টিরও বেশি গণ আন্দোলনকে অবদমিত করার সাথে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরিভাবে সম্পৃক্ত। তাবেদার রাষ্ট্র ও দক্ষিণপন্থী স্বৈরশাসকদের সমর্থন দান ও আন্তর্জাতিক অঙ্গনে সরাসরি হস্তক্ষেপ এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী মার্কিন পররাষ্ট্রনীতির বিশেষ বৈশিষ্ট্য। আর বর্তমান পররাষ্ট্রনীতির লক্ষ্য হলো তৃতীয় বিশ্বের দেশগুলিতে গণতন্ত্রের প্রসার ঘটানো। মার্কিন নীতির এই পরিবর্তন লক্ষ্য করা গেছে ফিলিপিন্স, জায়ার ও চিলিতে। 80-90 দশকে এই দেশগুলোতে তৎকালীন শাসক শ্রেণীর বিরুদ্ধে যে গণ আন্দোলন গড়ে উঠেছিল, মার্কিন প্রশাসন তখন এইসব আন্দোলনে ব্যাপক সমর্থন জুগিয়েছে। বর্তমান সময়কালে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী গণতন্ত্র প্রসারের জন্য বিভিন্ন সংস্থা যেমন ইউএসএইড, ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, NED, ন্যাশনাল এন্ডাউমেন্ট ফর ডেমোক্রেসি এর মাধ্যমে প্রতি বছর গড়ে $700 মিলিয়ন ব্যয় করে চলেছে। একটি বেসরকারি দাতা সংস্থা হিসেবে NED এর জন্ম 1983 সালে। বিশ্বব্যাপী গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে এর যাত্রা শুরু হয়। সংগঠনটি NGO, ট্রেড ইউনিয়ন, গণমাধ্যম, ছাত্র সংগঠন সহ বিভিন্ন সুশীল সমাজভুক্ত সংগঠনকে সহায়তা প্রদান করে থাকে। বিশ্বায়ন প্রক্রিয়ার সাথে সঙ্গতি রেখে সংগঠনটি এখন বেসরকারীকরণ, বিনিয়ন্ত্রণ ও ন্যূনতম রাষ্ট্রীয় হস্তক্ষেপের উপর বিশেষ জোর দিয়ে চলেছে। মধ্য আমেরিকা, ফিলিপিন্স ও পূর্ব ইউরোপে আমেরিকান ধাঁচের গণতন্ত্র ও মুক্ত বাজার অর্থনীতির প্রসারের ক্ষেত্রে NED গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এটা সকলের জানা যে NED নামক সংগঠনটি নাইজেরিয়া 1990, মঙ্গোলিয়া 1996 সাধারণ নির্বাচনকে নানাভাবে প্রভাবিত করেছে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত আলবেনিয়া 1991 ও বুলগেরিয়া 1990 সরকারকে হটানোর ক্ষেত্রে সহযোগিতা করেছে। বিশ্বব্যাপী গণতন্ত্র প্রসারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহ ও দৃঢ়তার মাত্রা যতই হোক না কেন, সত্য হলো এটাই যে এ দেশটি সত্যিকারের গণতন্ত্রকে অগ্রসর করার চেয়ে স্বস্বার্থ ও আশু ভূরাজনৈতিক প্রয়োজনকেই গুরুত্বপূর্ণ মনে করে থাকে। সর্বশেষ 1999 সালে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে পাকিস্তানের নেওয়াজ শরীফ সরকারকে উৎখাত ও 2002 সালে ভেনেজুয়েলার হুগো চাভেজকে ক্ষমতাচ্যুত করার এই দুটি উদাহরণ থেকে বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। 11 সেপ্টেম্বর 2001-এর ঘটনার পর ভূ রাজনৈতিক প্রয়োজনের তাগিদে পাকিস্তানের সামরিক শাসক জেনারেল পারভেজ মুশারফ মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে আবির্ভূত হন। বুশ প্রশাসন বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে জেনারেল মুশারফ সরকারের প্রশংসা করে থাকে। ওয়াশিংটনের শাসক গোষ্ঠী স্যাভেজ সরকারকে কখনোই ভালো চোখে দেখেনি, কেননা সে ছিল জনপ্রিয় এক বামপন্থী নেতা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির কট্টর সমালোচক। ভেনেজুয়েলার বৃহৎ ব্যবসায়ী গোষ্ঠী ও মধ্যবিত্ত পেশাজীবীদের একাংশ স্যাভেজ সরকারের
ভূমি সংস্কার নীতি, ভূমিহীনদের মধ্যে জমি বিতরণ ও তেল কোম্পানির উপর বর্ধিত হারে কর আরোপ করার নীতির বরাবরই বিরোধিতা করে এসেছে। বুশ প্রশাসন স্যাভেজ সরকারের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভ্যুত্থানের বিরোধিতা করার বিপরীতে বরং এটিকে যথার্থ বলে প্রমাণ করার চেষ্টা করেছে। স্যাভেজের কিছু শিক্ষা হওয়া উচিত। এ ধরনের বক্তব্য প্রদানের মধ্যে দিয়ে কার্যত তারা সামরিক অভ্যুত্থানটিকে মৌন সমর্থন দিয়েছে। যা হোক, মার্কিন আতঙ্ক সত্ত্বেও সামরিক বাহিনীর একাংশ ও দেশব্যাপী গণ আন্দোলনের ফলে গণ অভ্যুত্থানের মাত্র 3 দিনের মধ্যে স্যাভেজ সরকার আবার রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসতে সক্ষম হয়। আফগানিস্তানের তালেবান সরকারের বিরুদ্ধে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন ও নারী অধিকার হরণের অভিযোগ থাকা সত্ত্বেও 1997 সাল পর্যন্ত মার্কিন প্রশাসন এই তালেবান গোষ্ঠীকে সমর্থন জুগিয়ে এসেছে। তাছাড়া কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ একাধিক কর্তৃত্বপরায়ণ স্বৈর শাসককে মার্কিন প্রশাসন সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক এমনকি নৈতিক সমর্থনও দিয়ে এসেছে। যদিও দেশগুলোর মানবাধিকার লঙ্ঘনের রেকর্ড ভয়াবহ, বিশ্বব্যাপী আমেরিকান মডেলের গণতন্ত্র প্রতিষ্ঠার এত তোড়জোড় দেখে এমন ধারণা করার কোনো কারণ নেই যে মার্কিন যুক্তরাষ্ট্র একটি গণতান্ত্রিক দেশ। গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বড় বড় কর্পোরেশন ও বিশেষ স্বার্থ গোষ্ঠীর প্রভাব, এক্ষেত্রে সাধারণ জনগণের ভূমিকা নিতান্তই নগণ্য ও ভূমিকা দেখে সে দেশে গণতন্ত্রের চর্চা কতটুকু আছে সে সম্পর্কে আর কোনো সন্দেহ থাকে না। 2002 সালে বিজনেস উইক পত্রিকা মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণে কর্পোরেশনগুলোর ক্ষমতা ও প্রভাব সংক্রান্ত একটি কৌতূহলোদ্দীপক জরিপ পরিচালনা করেছিল। জরিপে ভয়াবহ কিছু সত্য বেরিয়ে এসেছিল। নিচে কয়েকটি বলা হলো। শতকরা 74% মার্কিন নাগরিক মনে করে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি নীতিমালা, রাজনীতিবিদ ও ওয়াশিংটনের নীতি নির্ধারকদের প্রভাবিত করার ক্ষমতা রাখে। শতকরা 72% মনে করে ব্যবসায়ী গোষ্ঠীর ক্ষমতা ও প্রভাব মার্কিন জনজীবনের বহু ক্ষেত্রে বিস্তৃত। শতকরা 95% মনে করে কর্পোরেশনগুলোর একাধিক লক্ষ্য থাকা উচিত। তাদের মতে একদিক দিয়ে কর্পোরেশনগুলো তাদের শ্রমিকদের কাছে ঋণী, একই সাথে যে কমিউনিটিতে তাদের উপস্থিতিও তাদের কাছেও। সুতরাং তাদের লভ্যাংশের একটা অংশ এই শ্রমিক ও কমিউনিটির পিছনে ব্যয় করা উচিত। খুব বেশি দিন আগের কথা নয়, মার্কিন প্রশাসন পূর্ব এশিয়ার দেশগুলিতে বিদ্যমান পুঁজিবাদী মডেলটির কড়া সমালোচনা করত। তারা চেঁচিয়ে বলার চেষ্টা করত যে পূর্ব এশিয়ার দেশগুলির আর্থিক সংকট মূলত ওইসব দেশে বিদ্যমান লুটেরা পুঁজিবাদ বা ক্রনি ক্যাপিটালিজম এর সরকার এবং কর্পোরেশনের মধ্যে এক ধরনের অশুভ আতাতের অনিবার্য ফলাফল। একই সাথে তারা মুক্ত উদ্যোগ বা ফ্রি এন্টারপ্রাইজের উপর ভিত্তি করে গড়ে ওঠা আমেরিকান কর্পোরেট মডেল গ্রহণের তাগিদ দিচ্ছিল। কিন্তু 2002 সালে আমেরিকার কর্পোরেট জগতের আর্থিক কেলেঙ্কারি, যেমন এনরন, ওয়ার্ল্ডকম, জেরক্স, গ্লোবাল ক্রসিং, টাইকো ইন্টারন্যাশনাল, এডেলফিয়া কমিউনিকেশন ইত্যাদি ফাঁস হওয়ার পর এটা আর গোপন রইল না যে ক্রনি ক্যাপিটালিজম শুধুমাত্র পূর্ব এশিয়ার দেশগুলিতে সীমাবদ্ধ নয়। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রও ক্রনি ক্যাপিটালিজমের শিকার। আমেরিকার কর্পোরেশনগুলি রিপাবলিকান এবং ডেমোক্রেট উভয়কেই রাজনৈতিক অনুদান হিসেবে অর্থকড়ি দিয়ে থাকে। এ কাহিনী আজ বিশ্ববাসীর অজানা নয়। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে রিপাবলিকানদের প্রতি $4 $3 আসে ব্যবসায়ীদের কাছ থেকে, অন্যদিকে ডেমোক্র্যাটদের প্রতি $4 $2 ব্যবসায়ীদের কাছ থেকে পাওয়া। বিনিময়ে প্রাপ্তিস্বরূপ তাদের করের বোঝা নেমে যায়। কর রেয়াত সহ নানান সুবিধা পায় ধনিক গোষ্ঠী। ওয়েলথ অ্যান্ড ডেমোক্রেসি, এ পলিটিক্যাল হিস্ট্রি অব দ্য আমেরিকান রিচ বইটি কেভিন ফিলিপসের একটি যুগান্তকারী রচনা। এই বইয়ে তিনি আমেরিকান গণতন্ত্রের অভ্যন্তরীণ অসমতা কীভাবে গোটা সমাজে একটি হুমকি হিসেবে হাজির হয়েছে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। তিনি দেখিয়েছেন 1997 থেকে 1999 সময়কালে কর দেওয়ার পরও নিচের দিকের শতকরা 60% আমেরিকানদের আয় নিম্নগামী। এই গোষ্ঠীর আয় নেমে আসে শতকরা 12% হারে। অন্যদিকে উপরের শতকরা 1% লোকের ক্ষেত্রে সেটা বেড়ে যাচ্ছে দ্বিগুণ হারে। বুশ প্রশাসনের পক্ষ থেকে কর কমিয়ে দেওয়ার ফলে বেশি লাভবান হয়েছে বিত্তবান আমেরিকানরা। শতকরা 20% দরিদ্র আমেরিকান ওই কর ছাড়ের মাত্র
শতকরা 1 ভাগ পেয়েছে বিভিন্ন উৎস থেকে অর্জিত আয়ের নিরিখে এবং টাকার অঙ্কে মাথাপিছু মাত্র $98 মাত্র। এই ঘটনা বুশ প্রশাসন কথিত মধ্যবিত্ত শ্রেণীর উত্থানের দাবিকে নাকচ করে দেয়। শুধু দর্শকবৃন্দ, আমার আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।